আগামী ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই উপজেলা নির্বাচন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী, এমপিদের অনেক স্বজন এবং আত্মীয়রা নির্বাচনে ভোটের মাঠে আছেন, যেখানে স্পষ্টভাবে দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কেউ কোনো আত্মীয় স্বজন অর্থাৎ কোনো সংসদ সদস্য কিংবা মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজনরা কেউ ভোটের মাঠে থাকতে পারবেন না। এদিকে প্রতিদ্বন্দ্বিতাহীন আরও একটি উপজেলা নির্বাচন দেখতে যাচ্ছি আমরা। কি হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, উপজেলা নির্বাচন, তর্ক বিতর্ক, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন মোহাম্মদ শাহিদুর রহমান টেপা, কো চেয়ারম্যান, জাতীয় পার্টি একাংশ, এবং আছেন কমরেড রুহিদুল হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এই জায়গাটিতে আসবো। কমরেড রুহিদুল হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগ সদস্যরা তাহলে স্থানীয় সরকার এবং রাজনীতি নিজেদের দখলে রাখতে চাইছে, সে কারণেই আসলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো প্রায় 20-এর অধিক যারা আসলে মন্ত্রী কিংবা সংসদ সদস্য আছেন তাদের আত্মীয় স্বজনদেরকে আমরা নির্বাচনের মাঠে দেখতে পাচ্ছি। অর্থাৎ আওয়ামী লীগের তৃণমূলে তাদের যেই দাপট ছিল সেটি আসলে হারিয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে উপজেলা নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয়, এবং আপনি যেটা বললেন এটা দিয়েই শুরু করি, তারপর অন্য কথা বলি। আওয়ামী লীগ তো তার যে কোনোভাবে ক্ষমতা রাখতে চাচ্ছে, কিন্তু যদি বলি আওয়ামী লীগ মানে কি একটা রাজনৈতিক দল এবং তার ক্ষমতা তো আসলে তো সেই জায়গায় নাই। তো আলোচনাটা তো সেই জায়গায় বিবেচনা করতে হবে। এইখানে কোনো ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, আজকে তারাই কিন্তু সব জায়গায় ডমিনেট করছে। সুতরাং আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে সেই ব্যক্তি গোষ্ঠী তার ডমিনেশনের জন্য যা যা করার তাই করছে। তা আপনি যখন রাজনীতিটা না থাকে প্রধানত, দ্বিতীয়ত নির্বাচনের নামে নির্বাচনটা যখন নির্বাসনে চলে যায় এবং ব্যক্তি গোষ্ঠী তারা প্রধানত ব্যবহৃত হয় কিছু ব্যতিক্রম ছাড়া অর্থ উপার্জন এবং ক্ষমতার দাপট এগুলোর জন্য। তা সুতরাং তাকে কোনো না কোনোভাবে শুধু একসময় হয়তো দলীয় নেতাকর্মী, তার কিছু সমর্থকরা, তারপরে চলে যায় ব্যক্তি, ব্যক্তি থেকে গোষ্ঠী। সুতরাং এখন দেখবেন সুতরাং মানে কি বলে, একজন আগে তার স্ত্রী বা কন্যা, ছেলে তাদেরকে দিত, এখন তা না, পুত্রবধূ থেকে শুরু করে কি বলে যে আরো এই রকমের কে নাই, এবং কোনো আসন বাদ থাকবে না। তা সেইটা হচ্ছে আমি বলি যে এখানে কোনো ব্যক্তির থেকে যেটা হচ্ছে পুরো রাজনীতিটা এইরকম একটা জায়গায় চলে গেছে, এবং এখন যারা ক্ষমতায় আছে দীর্ঘদিন ক্ষমতা থেকে তারা এটাকে আরো বেশি সুচারুভাবে সম্পন্ন করছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তারাও আসলে সুযোগটি করে দিচ্ছে কিনা? না, আমার মনে হয় নির্বাচন তো আসলেই নাই। আপনি যদি বলেন নির্বাচনে অংশ যদি সবাই মিলে নিত, নেওয়ার মতো পরিবেশ আছে, আপনি বলেন তো, ধরুন এখানে আপনি প্রথমে রাজনীতিটা বাদ দিয়ে যদি বলেন যে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের বাস্তবতায়, হ্যাঁ এটা রাজনৈতিকভাবে হোক, এটা আমরা চাই, আমাদের দলের কথা বললাম, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এখানে স্থানীয় অনেক সময় ভালো মানুষ তারা নির্বাচন করে, এবং করে একটা সময় তারাও দায়িত্ব পালন করতো। কিন্তু এখন নির্বাচনকে যেমন করে, তো আগে তো প্রশাসনিক কারসাজি আছে, দলীয়করণ আছে, কিন্তু টাকার খেলাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একটা ভালো মানুষ কি করে করবে বলেন তো? আপনি দেখেন এইবারে যে মনোনয়ন ছিল, আপনি ভাইস চেয়ারম্যানে 15 গুণ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 75,000 টাকা লাগবে। উপজেলা চেয়ারম্যান ইলেকশন করতে গেলে তার মনোনয়ন ফি লাগবে 1 লাখ টাকা। আগে ছিল যেটা যে এটা কেউ মানতো না, সেটা অন্য আলোচনা, যত টাকা খরচের কথা ছিল খরচের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের টাকা খরচ কমানোর জন্য পোস্টার একরঙা ছিল, এখন আপনি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে টাকার খেলাটাকে আইনি রূপ এমন ভাবে দেওয়া হয়েছে যে আপনি নির্বাচনও করতে পারবেন না, নির্বাচন করতে গেলেও তো ভোট নাই, আপনি কোনোটাই পারবেন না। তার মানে আমি বলছি যে পুরো নির্বাচনটাই যখন নাই, সুতরাং এ ধরনের নির্বাচন নিয়ে বরঞ্চ আলোচনা হলে হওয়া দরকার বাংলাদেশে একটা ভালো নির্বাচন, জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হবে, তার জন্য কোন কোন ধরনের সংস্কারমূলক কাজ দরকার, এবং তার জন্য জনগণের করণীয় কি, যেটি বলেছেন বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ নেই, এবং সে কারণে এখন উপজেলা নির্বাচনে আসলে ভোটাররাও আকৃষ্ট হচ্ছেন না। তাহলে আসলে সাংসদরা, আইন প্রণেতা হলেও তারা শুধুই কি স্থানীয় সরকার নিজেদের অধীনে রাখবার জন্য সেই ক্ষমতা, সেই নিয়ন্ত্রণ রাখতে চাইছেন? আচ্ছা, প্রথমে বলি আমাদের যে উপজেলা নির্বাচন হচ্ছে সেটা নির্দলীয় ভিত্তিতে হবে, অর্থাৎ কোনো দলের মার্কা থাকবে না, এটাই এবারে নির্বাচন। আর অপরদিকে যেটা নিয়ে আলোচনা শুরু করছিলেন সেটা হচ্ছে মন্ত্রী এবং এমপিদের স্বজন যারা, তারা নির্বাচন যেন সরে দাঁড়ায়, সেই জন্য আওয়ামী লীগ থেকে আহ্বান জানানো হয়েছে। কারণ সমস্যা দেখা দিচ্ছে, দেখুন আমাদের বাংলাদেশে না শুধু এই পাক ভারত উপমহাদেশে, ইভেন এটা ইউরোপেও আছে,
পরিবার কেন্দ্রিক একটা রাজনীতি হয়, কয় আওয়ামী পরিবার, বিএনপি পরিবার। অর্থাৎ ইভেন পদ পদবি পেতে গেলেও কিন্তু এতদিন যাবৎ এটা বলে আসছে যে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। ছাত্রলীগের একটা পদ পেতে গেলেও তার ফাদার কি করতো, কোন দল করতো, এগুলো দেখা হতো। তার মানে যে পরিবার কেন্দ্রিক রাজনীতির একটা পৃষ্ঠপোষকতা অথবা চর্চা এই দেশে বহুদিন থেকে আছে। কিন্তু এখন সমস্যাটা হলো কি, এই পরিবারের অনেকেই আছে, হ্যাঁ হয়তো বাপ এমপি বা মন্ত্রী অথবা জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং তার সন্তান খুবই কষ্ট সহিষ্ণু রাজনীতিবিদ, এক পোর খাওয়া রাজনীতি, এলাকায় রাজনীতি করে, পলিটিক্স করে, জনতার সাথে থাকে, সে ছাত্রলীগ যুবলীগ এগুলো করছে, সেটা এক জিনিস। কিন্তু এখন সমস্যাটা দেখা দিচ্ছে আসলে মন্ত্রী এমপিদের শ্যালক, বিশেষ করে শ্বশুরবাড়ির পক্ষের আর তার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো কোনোদিনই এই পলিটিক্সে ইনভলভ না, শুধু আত্মীয়তার দাপটে সে হয়তো পদ পদবি পেয়ে যাচ্ছে। কারণ আমরা দেখছি এরকম এমপি সাহেবের ওয়াইফ হচ্ছে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, এবং এমপি সাহেবের অথবা মন্ত্রী সাহেবের শ্যালক হচ্ছে যুবলীগের সভাপতি, অথবা তার চাচাতো ভাই হচ্ছে ছাত্রলীগের সভাপতি। এই যে মানে আওয়ামী লীগের কাঠামো, স্ট্রাকচার যেটা, এইটার মধ্যেই তো সমস্যা অনেক আগের থেকে আছে। এখন আমরা দেখেছি যে অনেক কৌশলে গায়ের জোরে ভয় দেখিয়েও কিন্তু এই আসনটি নিজেদের রাখার চেষ্টা করছেন। এই যে পদ পদবিগুলো, এগুলো এখন এসে না বলে বরং তখনই এটা করা উচিত ছিল যে এই পরিবার কেন্দ্রিক, অর্থাৎ যারা দলীয় রাজনীতির থেকে ত্যাগ স্বীকার করে বা এলাকায় কাজ করে, তাদেরকে বাদ দিয়ে যখন পরিবারের সদস্যরা যখন পদ পদবিগুলো নিয়ে নিচ্ছে, এখন আপনি কি করবেন? একটা লোক উপজেলা আওয়ামী লীগের সভাপতি হোক, সে মন্ত্রীর ভাই, এরকম অনেক আছে আমাদের দলের তরফ থেকে যখন আসলে স্পষ্টভাবে জারি করা হয়েছে। প্রথমত না, কোনো স্পষ্ট নাই। প্রথমত দলীয় সিদ্ধান্ত জানানো হয়েছে আত্মীয় স্বজন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সংজ্ঞা কাকে বলে? আত্মীয় স্বজনের সঙ্গে আইন অনুযায়ী হচ্ছে একই চুলের রান্না খায় যারা, তারা আত্মীয়, এর বাইরে আত্মীয় স্বজন হইতে পারে না। এটা সংজ্ঞা কে দিবে? তারপর আবার আজকে দেখলাম আমাদের দলীয় ইয়ে থেকে টেলিভিশনে বিভিন্ন জায়গায় শুনলাম যে আত্মীয় বলতে যারা অলরেডি চেয়ারম্যান আছে অথবা দলে অনেক দিন থেকে আছে, তাদের কথা বলা হয়নি, এবং বলা হচ্ছে নতুন যারা হঠাৎ করে আসছে। এই সংজ্ঞা নিয়ে কিন্তু বিরাট সমস্যা আছে। তো আমি প্রথমত এটা সময় উপযোগী না, এটা এই সময় এই সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত হয়তো দলীয়ভাবে আরো অনেক আগে, অথবা যেখান থেকে কমিটি গঠন থেকে হওয়া উচিত ছিল যে তার শ্যালক এবং স্ত্রী বা শালীকে বড় বড় পদগুলোতে যারা নিয়ে আসছে মন্ত্রী এমপিরা, সেটা যেন আনতে না পারে। সেটা না করে এখন এটা বাধা দেওয়া আমি মনে কতটুকু কার্যকর হবে আমি জানি না। এবং এখানে শাস্তিরও একটি বিধান আসছে, আমরা সেটিও শুনতে পেয়েছি। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। শাহিদুর রহমান ট্যাপ, আপনার কাছে আসতে চাই। জাতীয় পার্টির আপনি একাংশের কো চেয়ারম্যান, সেটি নিয়ে একটু জানতে চাই। জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা, কিংবা ঠিক কি অবস্থায় জাতীয় পার্টি আছে? জাতীয় নির্বাচনের পর এই নির্বাচনে কি জাতীয় পার্টির ভরসা ফেরত এসছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক। যেহেতু আপনি সংবাদ মাধ্যমের সাথে জড়িত, জি, আপনি কোথায় পাইলেন জাতীয় পার্টি? জাতীয় পার্টি দুই ভাগ হয়েছে। জাতীয় পার্টির একটি ভাগ জিএম কাদের অধীনে আছে আর একটি ভাগ রওশন এরশাদের অধীনে আছে। আপনার কথাটা বিনয়ের সাথে আমি বলতে চাই, যে দেশের রাষ্ট্রপতি এখানে কোথাও লেখা আছে একাংশ আছে নাকি? তা আপনি কোথায় পাইলেন? তাহলে সংসদে আসলে আপনারা কেন যাচ্ছেন না? খুব জিএম কাদেরকে আমরা বলতে শুনেছি আপনাদের দলের বিভিন্ন সময়। আমি দেখতে পেয়েছি জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টিতে অনেক লোক আছে যারা দলের হয়ে কোনো কথা বলে না, তাই দীর্ঘদিন ধরে তাদের দলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জিএম কাদের সাহেব কি বলে? ইট ইজ ইম্যাটেরিয়াল। সংসদে তো জাতীয় পার্টিকে তিনি রিপ্রেজেন্ট করছেন। আমার কথা আপনি যখন আমার বলছেন, আমার কথাটা উত্তর দিন, তারপর আপনি বলেন, তাতে সুবিধা আপনার যেমন সুবিধা আমার। জি বলুন। জিএম কাদের সাহেবকে জাতীয় পার্টির চেয়ারম্যান থেকে এবং চন্নু সাহেবকে চেয়ারম্যান থেকে অব্যাহতি দিয়েছেন। কে দিয়েছেন? সাধারণ সদস্য অব্যাহতি দিয়েছেন। কে দিয়েছেন? রওশন এরশাদ। কিন্তু বিরোধী দলের নেতা জিএম কাদের সাহেব আছেন। আমাদের এমপি নিয়ে কোনো বক্তব্য নাই। জি, অর্থাৎ আপনারা কি তাহলে আসলে জিএম কাদেরকে জাতীয় পার্টির অংশ এখন ভাবতে নারাজ? না না, জাতীয় পার্টির অংশ তো আমরা ভাবি না, ভাবলে উনি যে বিরোধী দলের নেতা হবে কেন? আর উনি বিরোধী দলের নেতা হয়ে কি করছে? প্রথম দিন যায় বলছে আমরা গৃহপালিত বিরোধী দল। তেমন কি রাজনীতি আছে? তাহলে এই দ্বিধাদ্বন্দ্বের কারণেই আসলে জাতীয় পার্টি বিভক্ত হচ্ছে। আমি দ্বিধাদ্বন্দ্বের কারণ না, এটা তো নাই। একটা দলের
রিপ্রেজেন্ট করছে বিরোধী দলের নেতা হিসেবে, তার মুখে যদি বলে আমি বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল, যার দরুন হচ্ছে কি এই যে আমাদের উপজেলা নির্বাচন হচ্ছে, আমাদের কোনো লোক উপজেলা নির্বাচন করতে রাজি না, কাউকে টাইনিয়া হেসলেও আমরা আনতে পারতেছি না। অর্থাৎ যারা আসলে রওশন এরশাদের স্মরণ করছেন তারা রাজি না, নাকি পুরো জাতীয় পার্টি কেউ রাজি না? জাতীয় পার্টি তো একটাই, আপনাকে আবারও বিনয়ের সাথে বলি, জাতীয় পার্টি কোনো অংশ না। রওশন এরশাদ ম্যাডাম, জিএম কাদের চেয়ারম্যান এবং মজিবুর হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন, এবং অব্যাহতি দিয়েছেন কি থেকে? চেয়ারম্যানশিপ এবং মহাসচিব থেকে। কিন্তু আপনার বিরোধী দলের থেকে তো অব্যাহতি দেন না। বিরোধী দলের নেতা তো উনি আছেনই, উনি বিরোধী দলের নেতা আছে, মন্ত্রীর মর্যাদা আছে, ফ্ল্যাগ আছে, টাকা পয়সা, ওই যে পুলিশ যা এগুলি সব পাবেই। তার মানে কি একাংশ না, আমরা একটা সম্মেলন করেছি, হ্যাঁ, তার মানে একাংশ শব্দটা কিন্তু জাতীয় পার্টি এখনো বলতে চাইছে তারা কোনোভাবে বিভক্ত হয়নি। না, বিভক্ত হয় নাই তো, বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা কি এখন আসলে কোনোভাবেই জিএম কাদেরের কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার মতন অবস্থানে আছেন? আরে কোথায় আছেন? আমি তো বললাম না, আমি তো বাংলায় বলতেছি। কিন্তু তিনি যদিও জিএম কাদের সাহেব তো পার্টির চেয়ারম্যান না, অর্থাৎ বিরোধী দলীয় নেতা হিসেবেও যদি তিনি কোনো সিদ্ধান্ত নেন আপনারা সেই সিদ্ধান্ত মেনে নেবেন? কোনো সম্ভাবনা নাই। উনি পার্লামেন্টের যে কথা বলছেন, উনি পার্লামেন্টের জন্য ঠিক আছে। এখন উনি পার্লামেন্টে যদি গৃহপালিত বিরোধী দল বানায় বলে, তাহলে এদেশের জাতীয় পার্টি যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা দীর্ঘ বছর ধরে আন্দোলন করতেছে, 25টা সিট 26টা সিটে সমঝোতায় করে রাতের অন্ধকারে 11 জন নিয়ে যে সংসদে গেছে এই জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি, সেজন্যই আজকে আমরা কোনো ক্যান্ডিডেট কথা পাচ্ছি না। আমরা উপজেলা পদ্ধতি চালু করেছি, আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি চালু করছে, সেইখানে আমরা একজন ক্যান্ডিডেট পাচ্ছি না। সেই জায়গাটিতে আসলে জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবার কথা ছিল কিনা? ছিল। ওই যে 26টা সিটের জন্য আপনি দালালি করে নিয়ে গেলেন, সমঝোতার ভিত্তিতে পাইলেন আপনি 11 জন, যার ফলে হলো কি 297 জন আর নির্বাচন করতে পারলো না। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কি খোদ জাতীয় পার্টি নয়? সেই পলিসির জন্য দায়ী হলো জিএম কাদের সাহেব এবং মজিবুর হক চুন্নু সাহেবরা। সেই জন্য আমরা জিএম কাদের, আমাদের দলের নেত্রী রওশন এরশাদ, জিএম কাদের এবং ওকে দল থেকে ওই পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। অর্থাৎ কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা আমরা আসলে দেখতে পাচ্ছি না, যেহেতু জাতীয় পার্টির কেউ এবারের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। না, পাওয়া যাচ্ছে না তো, কেউ আসছে না। না আসলে আপনি কি জোর করে কারো বানাবেন? এখন প্রশ্নটা হলো, মিজান ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আর প্রফেসর মানুষ, জগন্নাথ কলেজের ইউনিভার্সিটির ভিসি ছিলেন। উনি সুন্দর সুন্দর করে গুছায় সুন্দর কথা বলতে পারেন। আমরা তো ধরেন একটু রাজনীতিবিদ, তেড়া তুড়ো কথা যা কই মুখ দিয়ে বলে ফেলি। উনি সুন্দর করে বললেন পরিবারতন্ত্র রাজনীতি। আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আমার পাশে প্রিন্স ভাই আছে, আমার বাবা গোপালগঞ্জ মহকুমা মুসলিম লীগের সভাপতি ছিল। আমরা ভাইরা, আমার ভাই কমরেড রলিউর রহমান লেবু কমিউনিস্ট পার্টি করতো, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমার সব ভাই, আমার মেজো ভাই লেবু ছোটরা গোপালগঞ্জ কমিউনিস্ট পার্টির সভাপতি ছিল। তারজন পরের জন সে ছাত্র ইউনিয়নের ক্যান্ডিডেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ের থেকে। পরিবারতন্ত্র তো এটা না। আওয়ামী লীগের অনেক নেতা আছে, নেতার ছেলেমেয়েরা আছে যারা বিএনপি করে, আমাদের দল করে। এখন আওয়ামী লীগের এমন দুর্দশা হয়ে গেছে যে ঘটনা কি, দেশটা কি হয়ে গেছে, যে এমপি এবং আওয়ামী লীগের মন্ত্রীর যদি কেউ ক্যান্ডিডেট থাকে তাকে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা? আমি করব এখন ছাত্রলীগ, আমি আওয়ামী লীগের লোক, আমি করব অন্য দল। তার মানে কি, যদি অন্য দল না করি ওই আমাকে জেলে নিতে হবে। আপনার এই কথার সূত্র ধরে আমি যদি কমরেড হুসেন প্রিন্স আপনার কাছে আসি, যে কথা বলছিলেন মোহন শাহিদুর রহমান টেপা, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের স্বজনরা হয়তো অন্যান্য অনেক দল করছেন, তারা যদি নির্বাচনে আসেন সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি মনে করেন? ওই যে হয়তো পুলিশে ধরে নিয়ে যাবে, আনা কবে টিকিট পেতে তুমি বিদেশে যাও। হুসেন প্রিন্স না শোনেন, এইটা তো হচ্ছে রাজনীতিটা কিভাবে চলছে তার উপরে নির্ভর করে। একটা রাজনীতি তো যার যার বিবেচনা থেকে, একটা পরিবারের সবাই যদি একই বিবেচনা অনুসারী হয় তো হতেই পারে, অন্যদিকে গেলেও যেতে পারে, কারণ এটা তোর ব্যক্তিগত বিষয়। কিন্তু কোশ্চেনটা হচ্ছে রাজনীতিটাই তো নাই। আর যে দলকে নিয়ে কথা বলছেন সেই দল তো রাজনীতিটাকে একবারে ধসিয়ে দিয়েছে, নির্বাচনটাকে ধসিয়ে দিয়েছে, তারা তো কোনো কিছুই রাখে নাই। সুতরাং এখন তারা যেহেতু দেখছে যে অন্যরা কেউ আর নির্বাচনে নাই, সুতরাং আবার একটু
7 তারিখে যে নির্বাচন করেছে সেইটাও কোথাও গ্রহণযোগ্যতা নেই। সুতরাং একটা নির্বাচন ভাব আনার জন্য অন্যরা যেহেতু যাচ্ছে না, সুতরাং একটা কিছু বুদ্ধি পরামর্শ করে কিছু করা আবারও যায় আমরা কিনা এটাই একেবারে করছে। বিনা আর প্রতিদ্বন্দ্বিতায় কিচ্ছু আরেকটি না। নির্বাচন দেখতে আর সেটা যাচ্ছি, দেখবেন ডক্টর কিন্তু মিজানুর এটা বিনা রহমান। প্রতিদ্বন্দ্বী যেটা হবে আসলে এটা কোনো নির্বাচন হবে না। এবং আলোচনার যদি আরেকটা কেন্দ্রবিন্দু দরকার, আপনি যে স্থানীয় সরকারের পার্ট তো উপজেলা জি। এবং গুরুত্বপূর্ণ জায়গা, এটাই তো স্থানীয় সরকারের কেন্দ্রবিন্দুর জায়গা, কিন্তু সেটা তৃণমূলকে আসলে এটা শক্তিশালী কিছুই করছে। নাই, কিছুই নাই। স্থানীয় সরকারের কোনো ক্ষমতায়ন নাই, কোনো কার্যক্রম নাই। এইটাও এই যে ক্ষমতার রক্ষার এবং কিছু লুটপাটের একটা কেন্দ্র হিসাবেই এটাকে তাই পরিণত কি ডক্টর হয়েছে। মিজানুর রহমান? ইতিমধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথেও রয়েছেন। না, সেটা হোক, এটা সবসময় কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে, কিন্তু মূল উদ্দেশ্যটাই আসলে এই যে আওয়ামী লীগ কয়েকটা উপজেলা নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ার পরে এইবার যখন আবার নির্দলীয়ভাবে আসলো, এর মূল কারণটাও কিন্তু ওরকমই ছিল যে মোর পার্টিসিপেশন, অর্থাৎ যাতে অংশগ্রহণটা বেশি হয়। কারণ অনেকেই আছে যে সরাসরি দল করে না বা দলের ওই সব পদ পদবিতে নাই, কিন্তু হয়তো তার একটা আইডিওলজিক্যাল কমিটমেন্ট আছে এবং এলাকার মধ্যে সে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অথবা কলেজের অধ্যক্ষ ছিলেন, কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ এবং মানুষের সেবা করার জন্য তার ইচ্ছা আছে। তো সেই লোকগুলোকে স্কোপ করে দেওয়া আগে তাই ছিল। আগে কিন্তু এই মানে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এরকম প্রত্যেক এলাকায় যে সম্ভ্রান্ত পরিবার থাকে অথবা যারা মানুষের জন্য কাজ টাজ করে আগের থেকে এই লোকগুলো চলে আসতে পারতো, কিন্তু তারাও তো এখন আস্থা রাখতে পারছে না। সেইটা হয়তো স্কোপ করার একটা ইচ্ছা হয়তো ছিল যে আসুক সবাই, ভালো লোকগুলো ইলেকশনে আসলে ইলেকশনের মান যেটা এটা, অথবা স্থানীয় সরকারের মধ্যেও তো দুর্বৃত্তায়ন আছে, তো সেটা যেন অনেকটা একটু একটু মানে স্লথ হয় এই দুর্বৃত্তায়নের কিন্তু গতিটা। এই জায়গাটিতে যদি আমি মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপ আপনার কাছে প্রশ্ন রেখে আমাকে বিরতিতে যেতে হবে, যে কথাটি বলছিলেন ডক্টর মিজানুর রহমান, ভালো যারা আসলে আছেন, যারা দেশের জন্য জনগণের জন্য কিছু করতে চান, তাদের আসলে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ কয়েকটি বড় সুযোগ ছিল, যেহেতু দলীয় দলীয় বাইরে গিয়ে আসলে প্রার্থীদের বাইরে গিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পার্টি যারা মানুষের জন্য কিছু করতে পারতেন, তারা কেন এই নির্বাচনে অংশগ্রহণ করলেন না? আমি উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিক। আমি শাহিদুর রহমান ট্যাপা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যারা আসলে রওশন এরশাদকে অনুসরণ করছেন কিংবা জিএম কাদেরকে এইভাবে ধরে নিলাম অনুসরণ করছেন, কিন্তু জাতীয় পার্টি যারা তৃণমূলের পোড় খাওয়া নেতা কর্মী আছেন, তারা যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতেন, সেক্ষেত্রে তাদের আসলে জনকল্যাণে কাজ করার সুযোগ হতে পারতো কিনা? আপনাকে বিনয়ের সাথে বলি, উপজেলাতে কি কাজ করবে? আমাদের প্রতিষ্ঠিত যে উপজেলা ছিল সেই উপজেলা তো না, এটা তো ভুয়া উপজেলা। এই উপজেলা চেয়ারম্যান হলো ইউনোর পাশে সামনে বসে থাকতে হয়, জি স্যার জি স্যার, দুইটার ক্ষমতা নাই। কাউকে চাকরি দেবে, কারো উপকার করবে নাই, কিচ্ছু নাই, ভুয়া, একেবারে ডাইরেক্ট ভুয়া। আমাদের সময় উপজেলা চেয়ারম্যান ইউনোর এশিয়ার লেখা লাগতো, সমস্ত কিছু সেই চেয়ারম্যান করতো। এখন তো তা নাই। এখন কোন রকম একটা ভাব বুক দিয়ে ওই একটা গাড়ি পায়, তেল পায়, ঘুরে বেড়ালো, আর কিচ্ছু না। এটার ব্যবসা আওয়ামী লীগের একটা, যে ওই একজন নেতারা দিয়ে এই কামটা করলাম। কিন্তু আপনারা তো চেয়েছিলেন আসলে এই ব্যবস্থাগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে, তাহলে কেন পারছেন না? কেন আমরা পারছি না তো, কারণ আমরা তো দালাল, আমরা তো 11 জন, আমরা পারবো কোত্থেকে? আমাদের জিএম কাদের তো ফিনিশ করে দিচ্ছে জাতীয় পার্টিটারে, তাহলে দালাল আমরা পারবো কোত্থেকে? জাতীয় পার্টির এই অবস্থানের জন্য জিএম কাদের দায়ী, এটি আপনি বলতে চাইছেন? শতভাগ, সেজন্যই তো ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন বুঝতেছেন না? তারপর আর একটা কথা বলতেই হচ্ছে, দ্বাদশ নির্বাচন। জি, এই দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করছে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। মিজান ভাই একসময় ছাত্র রাজনীতি করতো, উনি তো অ্যাক্টিভ রাজনীতিবিদ। দলের গঠনতন্ত্রে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র থাকে। সেই গঠনতন্ত্রে থাকে কি, যদি নাকি তুমি দলের নির্দেশ অমান্য না করিয়া অন্য জায়গায় তুমি নির্বাচন করতে যাও, তবে তুমি বহিষ্কার হবা। জি, কিন্তু সেই সিদ্ধান্ত আমরা কার্যকর হতে দেখিনি। আমাদের তো আছেই, কিন্তু এবার দেখছেন কি? এই প্রশ্নটি একটু ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আমি করতে কথাটা চাই। শেষ হোক না, আপনি খালি খালি আরেকজনে নিয়ে গেলে তো হবে না। জি, 10 সেকেন্ড। এবার হয়েছে কি,
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করবে, তাদের কিচ্ছু হবে না, বরং তারা সুবিধা। ঠিক এই প্রশ্নটি তার আমি মানে করতে কি? চেয়েছিলাম। গঠনতন্ত্র কেন মানা মোতাবেক হচ্ছে না? কাজ করে নাই আওয়ামী লীগ। ডক্টর মিজানুর রহমান, কেন আসলে আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক কাজ করছে না, কিংবা যখন আসলে দলীয় সিদ্ধান্ত কার্যকর করতে বারবার কঠোর পদক্ষেপ নেবার কথা বলা হচ্ছে, এরপরেও কেন আসলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সেটি মানছেন না? না, এখন আওয়ামী লীগ বা বিএনপির মতো বা জাতীয় পার্টির মতো যে দলগুলো আছে, এটা আবার ফ্রেঞ্চ ভাইয়ের কমিউনিস্ট পার্টির মতো না। কমান্ড ওইভাবে খুব একটা যে কাজ করে তা না। আমরা অতীতেও দেখছি কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেয়া হয় এগুলো অনেকগুলোই ব্যর্থ হয়, এবং বিশেষ করে ইলেকশনের সময় প্রচুর লোক দাঁড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত বহিষ্কারও করে, কিন্তু পাশ করলে পরে আবার দলে নিয়ে নেয়। এই হলো ইতিহাসটা আমি বললাম। আর এখন যে অস্পষ্টতাগুলো আছে, আমি শুনেছি যে 30 তারিখে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হবে, জি, সেখানে কি সেখানে সিদ্ধান্ত আসবে? আত্মীয়তার সংজ্ঞা, আত্মীয়তা বা কোন কোন প্রার্থীকে তারা বসে যেতে বলবে। জি। কারণ আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে যে নমিনেশন পেপার সাবমিটের উইথড্রলের পরেও ইচ্ছে করলে প্রার্থীটা প্রত্যাহার করা বসানো যায়। সম্ভব। তো সেই জিনিসগুলো কিভাবে শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে সেটা দেখার জন্য আমাদের মনে হয় 30 কিন্তু তারিখ এরপরে অনেক হেভিওয়েট নেতাদের যারা স্বজন আছেন তারা কিন্তু মাঠে আছেন। রহিন হোসেন প্রিন্স, হেভিওয়েট নেতাদের স্বজন বলেই কি আসলে সেখানে ভয় কিংবা সেই চাপ বেশি অনুভূত হচ্ছে? না, আমার মনে হয় আসলে এই যে যেভাবে প্রশ্ন এবং উত্তর চান তাতে প্রকৃত উত্তর হয় না। কারণ আমি প্রসঙ্গক্রমে ভাবছিলাম অন্য কথা বলবো, তবু আমি এই জায়গায় যদি থাকি তাহলে দেখবেন যে নির্বাচন, কারণ এখানে কথা উঠছে একটা দল তার গঠনতন্ত্র নির্বাচন করার যে জায়গাটা, পুরো জায়গাটা তো নাই। সুতরাং এটা এক এক ধরনের নাটক পরিবেশ পরিস্থিতি হচ্ছে, এবং সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বলেও ফেলছেন যে আমরা পরিস্থিতি অনুযায়ী এই জিনিসটা করছি। তার মানে আপনি ইলেকশন, তার যে কতকগুলো নীতি নৈতিকতা থাকে, এবং যে আপনি স্থানীয় সরকার জাতীয় সংসদ যে কারণে হয়, এর কোনোটা যেহেতু নাই, এটা এক ধরনের নাটকই মঞ্চায়ন হচ্ছে। সুতরাং তারই পার্টিটা। তা আমার পয়েন্টটাকে আমি যে জায়গায় আনতে চাই, যদি এইটাকে বিবেচনা আপনি ভালোভাবে, আমরা যদি একটা নির্বাচন, স্থানীয় সরকার এগুলো বিবেচনা করি, তাহলে দেখেন আজকের এই আলোচনায় এখানে সাইদুর রহমান ভাই যে পয়েন্টটাকে আরো বললেন যে রাজনীতিটা এবং জাতীয় পার্টির অবস্থান, উনি তার যে কথাবার্তাগুলো বলে যে বাস্তবতাগুলো বললেন, তাহলে তো আপনি রাজনীতিটাও তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটা রাজনৈতিক অঙ্গনে রাজনীতিটা নিয়ে আসতে হবে, লক্ষ্য হবে যে জনগণের সম্মতিতেই দেশটা শাসন করতে হবে, জনগণের ভোটাধিকার নিয়ে এই কাজগুলো করতে হবে। তাহলে আপনি আগে ওই জায়গাটা না যেয়ে যদি এখানে পিসমিল কোনো সলিউশন বা কতগুলো কথা বলেন, সেইটা কিন্তু আসলে সমাধান আসবে না। কার্যকর কিন্তু ভূমিকা দলের নেবে মূল না, শক্তি সমাধান তো হবে না। আমরা বলতে বুঝি আসলে তৃণমূলে যারা আছেন তাদেরকে, কিন্তু সেই তৃণমূলের যখন বেহাল দশা, সেই মূল্য আসলে তৃণমূলের দিতে কোনো হবে মূল্যই তো কিনা নাই। দেখেন এই আওয়ামী দলগুলোতে লীগকে? তো নাই। জি, কিন্তু অন্য দলে আওয়ামী লীগকে আছে। সেই মূল্য দিতে হবে কিনা প্রশ্ন রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হচ্ছে। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, দলের মূল শক্তি তৃণমূলের এই বেহাল দশার মূল্য আসলে আওয়ামী লীগকে সামনে দিতে হবে কিনা? না, দেখুন, আওয়ামী লীগ তো এরকম বেহাল দশায় বহুবার পড়ছে, আবার তার থেকে উত্তরণ ঘটছে। এগুলো প্রত্যেকটাই তো একটা স্ট্র্যাটেজি। আসলে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা দলীয় অংশগ্রহণের দিক থেকে, দলের সংখ্যার দিক থেকে পার্টিসিপেটরি সেটা কিন্তু ওইভাবে হয়নি। সেই কারণে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ওখানে নদীর এই পার ওই পার, দেন কেন বলা হয় বংশ, তারপরে এলাকা, উপজেলার এই অংশ সেই অংশ, ইউনিয়ন, তো অনেকগুলো কিছু উপজেলা আছে, পৌরসভা আছে, বাকিটা ইউনিয়ন আছে। গ্রাম থেকে 3 জন প্রার্থী হলে, পৌরসভা থেকে 2 জন হলে সেখানে ভোট ভাগাভাগি হয়। এই সব ফ্যাক্টর মিলিয়ে এটা আশা করা হয়েছিল যে এরকম যদি একটা নির্দলীয় ইলেকশন হয় তাহলে প্রচুর লোক অংশগ্রহণ করবে, মানে ভোটে দাঁড়াবে। এটা কিন্তু কিছুটা ফল যে হয়নি তা না। বিএনপি এত কিছু করার পরেও এখনো কিন্তু প্রচুর সংখ্যক, আজকে দেখলাম একটা পত্রিকায়, বিএনপি প্রচুর প্রার্থী কিন্তু রয়ে গেছে। ওরাও কিন্তু এই দলের যে শৃঙ্খলা বা কমান্ড, এটাকে মানে অগ্রাহ্য করে কিন্তু ইলেকশনে রয়ে গেছে। বিএনপিও কিন্তু কঠোর বার্তা দিয়েছে তাদের কোনো প্রার্থী যাতে নির্বাচনে তারপরেও আমি অংশগ্রহণ বলছি না করে। তারপরেও দাঁড়াবে। এটার আমার কেন মনে হয় আর কি, যেখানে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় সেটা এক জিনিস, কিন্তু যেখানে অনেকগুলো প্রার্থী আছে, আওয়ামী লীগের কয়েকজন,
অথবা বিএনপি অন্যান্য পার্টি বা এমনি স্বতন্ত্র, তো সেখানে কিন্তু কিন্তু বিরোধী দলগুলো বলবার চেষ্টা ভোটারের- করছে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার যে আগ্রহ সেটাই হারিয়ে ফেলেছেন। এখন ভোটার উপস্থিতিটা নির্ভর করবে কতটা প্রতিযোগিতামূলক হয়। অনেক বেশি সংখ্যক প্রার্থী হলে সেখানে প্রতিযোগিতামূলক হওয়ার আদৌ কোনো সুযোগ কি আছে রহিন হোসেন প্রিন্স? হ্যাঁ, আমি কোনো আমি উত্তর দেওয়ার প্রতিযোগিতামূলক কথা হওয়ার বলে কোনো গেল সম্ভাবনা দেখছি না। বরঞ্চ আমি পয়েন্টটাকে যদি আরেকটু অন্য আলোচনা করি, কারণ এখানে আলোচনাটা যেহেতু উঠে আসছে, আসলে স্থানীয় সরকারের গুরুত্বটা অপরিসীম। এটা আগে যদি বিবেচনা করতে হবে। আপনি যে প্রতিযোগিতামূলক হওয়া বা জনস্বার্থের দরকারটা কি, আমাদের নিয়ম অনুযায়ী, মানে আমি যদি সংবিধানকে আফুল করতে চাই, তাহলে পার্লামেন্টের মেম্বাররা আইন প্রণয়নের অন্য কাজ করবেন, সেটা একটা অকার্যকর। এখন অনেক দিন ধরে খালি ভোট নেই তা না, ভোট যখন নামে মাত্র ছিল, পার্লামেন্ট অ্যাকচুয়ালি কার্যকর ভূমিকা রাখেন, এটা দেখবেন। আর স্থানীয় সরকারই হচ্ছে অন্যতম গুরুত্ব যে বহ জিনিস, যেখানে হচ্ছে আপনার আমাদের উন্নয়ন প্রকল্প সহ সবকিছুই তারা তৃণমূল থেকে আসবে এবং ওই উন্নয়ন প্রকল্পে জনগণের সম্মতি নিয়েই তারা কার্যক্রমগুলো করবে। কিন্তু এই জায়গাটা একেবারেই নাই। এবং আপনি যদি দেশের সাধারণ মানুষের স্বার্থে উন্নয়ন কার্যক্রম করতে চান এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান, তাহলে আপনি স্থানীয় সরকার ব্যবস্থাকেই কিন্তু প্রধান গুরুত্ব দিতে হবে। কিন্তু সেই জায়গাটা একেবারেই নাই। সেই দায়ভার আসলে রাজনৈতিক দলগুলোরও নয়। আমি তো মনে করি রাজনৈতিক দলগুলো তো এক অর্থে বটেই, কিন্তু তার প্রধান কারা হবে? যারা নির্বাচনে আসছেন না তাদেরও তো এই দায়ভার নিতে হবে। নির্বাচনে এসে হবেটা কি? নির্বাচনে এসে ধরেন নির্বাচনে গেলামই, এইখানে আমরা সবাই আপনি সবাই গেলাম, তো এই নির্বাচনে যে করবেনটা কি? নির্বাচনের কোনো তো পরিস্থিতি পরিবেশটা নাই, এ তো নাই। আমি শুধু তাও বলছি না, আমি বলছি যদি ধরেন নির্বাচনটা থাকতো এখনকার যে সিস্টেমে, সেই সিস্টেমে আমাদের সংবিধান যা বলছে সেইটাও কার্যকর নাই। বুঝতে পারছি কিনা? যে আপনি এক নম্বর ভোট নাই, ভোট থাকলেও সংবিধানের প্রণীত সিস্টেমই কার্যকর নাই, যে স্থানীয় সরকারকে আপনি দক্ষ, দুর্নীতিমুক্তভাবে এবং জনগণের অংশগ্রহণে আপনি কার্যকর করবেন, সেই বিষয়টা নেই। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থার খোল নলচে পাল্টে নতুন ভাবেই কার্যক্রমটা শুরু করতে হবে। তার জন্য জনগণকে আজকে ভোট এবং যে আলোচনায় আছে কি না, আওয়ামী লীগের একটা হলে কি হতো না হতো, এই আলোচনা থেকে বেরিয়ে এসে নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে তার বিরুদ্ধেই একটা গণজাগরণ তৈরি করে এই ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। এটার কোনো অল্টারনেট নাই। যে রাজনৈতিক দল, যদি সাধারণ আপনার কাছে আসি, জাতীয় পার্টি তো বলছে জনগণ তাদের সাথে আছে। যদি জনগণ আসলে আপনাদের সাথে থাকে, অন্তত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা কি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারতেন কিনা? সময় আছে, বলুন। সময় আছে? জি, তাহলে আপনাকে বলি, বিনয়ের সাথে বলি, মিজান ভাই সবাইকে বলি, নির্বাচন দ্বাদশ নির্বাচন হয়েছে, সবাই আমরা জিতছি। বিএনপি জিতে গেছে, জাতীয় পার্টি জিতে গেছে, সব দল জিতে গেছে। নির্বাচন আপনি ধরে নেন, যেটা চোখে দেখা যায় সেটা হচ্ছে জাতীয় পার্টি করছে আর আওয়ামী লীগ আর আওয়ামী লীগের লোকজন। জাতীয় পার্টির বহুত বড় বড় নেতা আওয়ামী সমর্থিত, জি, লেখছে, সেটি পোস্টারেও দেখেছি আমরা। হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থিত। তার মানে কি? ওরা আওয়ামী লীগের প্রার্থী। মেনন ভাইয়ের সাথে রাজনীতি করছে, অনেক সিনিয়র, নামের আগে কত বিবেচন কি কি আছে না, জননেতা ফলনেতা কত কিছু আছে। উনি একটা দল করে, ওয়ার্কার্স পার্টি, পুরনো। উনি ঢাকা ৮ আসনে, এই আসনই বোধ হয় ৮ আসনে 2বার নৌকোয় উঠছে, জিতে গেছে। এবারও সেই নৌকা যায় চলে গেল বরিশাল 3-এ, বরিশাল 3-এ আবার ধাক্কা খেয়ে চলে গেল বরিশাল 2-তে, নৌকোয় কিন্তু। তারপরে কি, ইনু ভাই বিশাল নেতা, আরে আল্লাহ আল্লাহ, সেটি আওয়ামী লীগ কৌশল করে করতে পেরেছে। আমি আমার কথাটা শেষ হোক, কৌশলের কথা বলতেছি, আমি যেটা বলতে চাচ্ছি মূল কথা বলে ফেলেন। ইনু ভাই সুন্দর করে নৌকে উঠে গেল, তার একটা দল আছে জাসদ, মশাল না কাছতে কি জন্য একটা, দুইবার কিন্তু ফুসফুস করে নৌকে উঠে পার হয়ে গেছিল। এবার দুর্ভাগ্যক্রমে নৌকাটা একটু পুরনো ছিল, ফুট হয়ে গেছে। জাতীয় পার্টিও কি সেই সুবিধা নিতে চায়নি, নৌকায় ভর করে? আমরা তো নৌকার ভর করে গেছি। আপনি বলতেছে কি, আমরা তো জাতীয় পার্টি নৌকার ভর করেই তো গেছি বলে দল না শেষ হয়ে গেছে। আর দল শেষ হয়েছে বলে আমাকে দলের চেয়ারম্যান রওশনের সাথে ওনাকে 2 জনকে অব্যাহতি দিয়ে দিয়েছে, কারণ আমরা সব নৌকো ইলেকশন করছি। তাহলে এরপর আসলে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আমরা সবাই জিতেছি, ঠকছে কে জানেন? ঠকছে এদেশের জনগণ। 5 বছর পরে একটা ভোট দিতে চাই, কি সে ভোটটা তার নিজস্ব প্রার্থীকে দিতে চায়, তা তো দিতে পারে না।
সেখানে করে আপনাদের নাই। নির্বাচনে অংশগ্রহণ না করাটাও তো একটি বড় কারণ, জনগণের বেছে নেওয়ার কোনো সুযোগ থাকলো না। আপনি নির্বাচন অংশগ্রহণ করে রাখা যদি নাই করে, ধরেন বিএনপি নির্বাচন অংশগ্রহণ করে নাই, অনেকে নির্বাচন করে নাই, তাহলে যারা নিবন্ধন পাইছে নির্বাচন কমিশন তো এটা নিবন্ধন দেয়, হ্যাঁ, তো যারা নির্বাচন করে নাই তাকে নিবন্ধন বাতিল করে না কা, কি এত প্রেম, অসুবিধাটা কি? আইন যদি থাকে, এখন আইন তো দেখেন, আমাকে জাতীয় পার্টির আমাদের একটা সম্মেলন হয় 3 বছর পরে, একটা সম্মেলন হয় 3 বছর পরে, যখন আমাকে সম্মেলন হয় নাই আমরা একটা চিঠি দিয়ে দিছি যে আমাকে 6 মাস দেরি হবে, পরে আমরা এই 9 তারিখে সম্মেলন করছি। আপনি কি শুনেছেন ভাই, 2 জন এখানে আছে বড় বড় মানুষ, আওয়ামী লীগে কত বছর সম্মেলন হয় না, জি, অর্থাৎ আসলে বিএনপি কত যুগ সম্মেলন হয় না, দলের ভেতরে তার মানে অনেক এদিকে ধরনের রাজনীতি, তোলপাড় সৃষ্টি হচ্ছে। এদিকে রাজনীতি আমি আপনাদের দল, তিনজনের কাছে একটি প্রশ্ন কমিউনিস্ট রাখতে পার্টির চাই। সম্মেলন হয় না, একটা সুন্দর দল, যে দলটা একসময় অর্থাৎ আমি করতাম। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের অভ্যন্তরীণ কোন্দল আসলে আমাদের নির্বাচনগুলোতে বড় প্রভাব ফেলছে কিনা, ডক্টর মিজানুর রহমান আপনাকে শুরু করতে চাই। না, এই অভ্যন্তরীণ যে বিষয়গুলো রাজনীতিতে একটা ডাইনামিক্স, কিন্তু আমি যেটা বলবো, বরং আমি রুনেশন ফ্রেন্সের সাথে বলি, এখন যে বিষয়টা নিয়ে মূল আলোচনা যেটা হচ্ছে, একটা হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচনের প্রতিনিধিত্ব, কিন্তু আমি বরং ওই স্থানীয় সরকারের ক্ষমতা সক্ষমতা নিয়ে কথা বলতে চাই। আসলে ওখানে আসলে আমাদের যখন স্থানীয় সরকারের ইলেকশন হয় তখন স্থানীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু ধরিয়ে নেওয়া হয় যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলর তারা এগুলোর সমাধান করবেন, কিন্তু ওখানে দেখা যায় এমপি সাহেব এত বেশি প্রভাবশালী হয়, উপজেলার আসলে টেপা ভাই যেটা শুরুতে বলছিলেন, ওখানে তাদের আসলে তেমন কোনো কাজ থাকে না, এবং এর মধ্যে দিয়ে এই উপজেলা সিস্টেম এবং আমাদের সংসদের যে সংসদের কাজ ছিল আইন প্রণয়ন করা, এবং তারা তো ইলেকশনের পর আর এলাকায় যাওয়ারও কথা না, এলাকায় তো তার কাজ না, কিন্তু আমাদের উল্টো হয়ে গেছে, সমস্ত কিছুর খবরদারি চলে গেছে এমপিদের হাতে। আর উপজেলার চেয়ারম্যান যে পদটা, সত্যি ওইটা বোধহয় একটা গাড়ি, আর এছাড়া আর এখন আর কোনো, আর ভাইস প্রেসিডেন্ট যারা আছে তাদের তো কোনো বোধহয় ইয়ে নাই, ওখানে কোনো কার্যক্রম নাই। সেখানটায় আমাদেরকে স্থানীয় সরকারের অনেক নিয়ে আমাদের গবেষণা আছে। অর্থাৎ আসলে সামনে আমাদের সংকট আরো তীব্র হচ্ছে কিনা, তীব্র হবে না, কিন্তু আমি বলছি যে এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। ইলেকশনটা হয়তো যাবে, আবার একটা ইলেকশন হবে, কিন্তু সত্যিকারের অর্থে স্থানীয় সরকারকে ক্ষমতাবান না করলে কিন্তু আমাদের এটা আপনি এখন যেটা বলছেন সাস্টেনেবল হবে না। আমরা রাজনীতির অঙ্কে যতটুকু বুঝি, আসলেই সংকট তীব্র হচ্ছে। প্রথমত তীব্র হচ্ছে মানে কি, যে মানুষ ধরেন যেটা আপনি দেখবেন প্রথমে যা ঘটছে এটা তারা মেনে নিচ্ছে না, মেনে না নিয়ে এখন কিন্তু কি বলো একটা নিষ্ক্রিয় হয়ে গেছে, নিষ্প্রভ হয়ে গেছে। ক্ষমতাসীনরা মনে করছে যে মানুষ তো মেনে নিচ্ছে, এর একটা বিস্ফোরণ ঘটবে। সুতরাং আসলেই সংকট ঘনীভূত হয়ে যাচ্ছে। আপনি ধরেন দেশের অর্থনীতি এবং অন্য জায়গায় যদি সংকটটা আরো তীব্র হয়, তখন যদি মানুষ সক্রিয় থাকে তাহলে সেই সংকট মোকাবেলার জন্য সবাই মিলে একটা ভূমিকা নিতে পারে। কিন্তু মানুষের এই যে ক্ষোভ, দুঃখ এবং নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তার মধ্যে যদি অন্য সংকটগুলো আরো তীব্র হয়, তখন দেখবে এটা অন্যভাবে একটা বিস্ফোরণ ঘটবে, যেটা রাজনৈতিক সংকটের সমাধান দেবে না, দেশকে একটা সব রাজনৈতিক দলগুলোকে আসলে নিজেদের হয়ে সংকট মোকাবেলা করতে হবে, নিজেদের জন্য, দেশের স্বার্থে। সুতরাং এই দায়িত্ব যারাই এখন ক্ষমতাসীন তাদেরকেই প্রধানত নিতে হবে। জি, জি, আমি শাহিদুর রহমান টেপা, 10 সেকেন্ড সময় শেষ। মূল বক্তব্যটা কি জানেন আমার, এই দেশকে যদি বাঁচাইতে হয়, এই দেশকে যদি আবার তার যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়, তাহলে রাজনীতিবিদদের কাছে রাজনীতি থাকতে হবে। পরিষ্কার কথা, এই মিজান ভাই একসময় ছাত্রলীগ করতো, আমি ছাত্র ইউনিয়ন করতাম, এখন এক দল করি, উনি ছাত্র ইউনিয়ন করতো, এখন কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। প্রিন্স ভাইরে ইচ্ছে করলেই তো অসৎ কাম করতে পারবে না, উনি অসৎ কাজ করতে পারবে না, আমি পারবো না। রাজনীতিবিদদের কাছে যদি রাজনীতি চলে না আসে, তাহলে এই দেশে গণতন্ত্র বলেন, ওই যে গণতন্ত্র আছে এখন আমাদের দেশে, সেই আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন, ও আমি মাঝে মাঝে চিন্তা করি শোয়ার সময়, ও বোধহয় ওই হাড্ডি উড্ডি নিয়ে হাসতেছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে। সুষ্ঠু ধারায় রাজনীতি ফেরত আসুক। কমরেড রহিন হোসেন প্রিন্স, ডক্টর মিজানুর রহমান এবং শাহিদুর রহমান টেপা, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।